আমি কতজনকে চিৎকার করে করে বলতে পারি যে না আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। তো আমি কেন বদনামটা নেব? যে ঘুষ খেয়েছে বদনামটা তার, যে অযোগ্যদের ঢুকিয়েছে বদনামটা তার। লজ্জাটা আমার নয়, লজ্জাটা সেই প্রশাসনের, লজ্জাটা সেই পর্ষদের, লজ্জাটা সেই কমিশনের। তাদের দায়ভার আজকে আমাকে বইতে হচ্ছে, তাদের দায়ভার আজকে আমার পরিবারকে বইতে হচ্ছে। এই যে আমাদের সম্মান নিয়ে একটা চিনিমিনি খেলা চলছে, এখানে আমি কিভাবে মানুষের কাছে প্রমাণ দেব আমি যোগ্য কি অযোগ্য? এর থেকে বড় অসম্মানজনক আর কি হতে পারে? প্রতিশ্রুতিতে ভরসা আমরা করি না, একদম করি না। তার জন্য আজকে আমরা রাস্তার আন্দোলনে। উনি স্যালারি আমাকে দয়া করে দিচ্ছেন না, আমি সেটা যোগ্যতার পরীক্ষায় পাশ করে আমার 2048 সাল পর্যন্ত আমার স্যালারিটা পাওয়ার কথা ছিল। যে আমাদের মানবিক দিদি, মানবিক দিদি, তো যদি ওনারা মানবিকই হন তাহলে আজকে আমরা কেন রাস্তায় পড়ে? আমি নবম দশমের বাংলা শিক্ষিকা। আমি 2019-এ জয়েন করেছি, একেবারে ফার্স্ট কাউন্সিলিং এ জয়েন করি। আমার জয়েনিং হচ্ছে 1 ফেব্রুয়ারি। সবকিছু প্রথা মেনে আপনার চাকরি হয়েছিল? অবশ্যই। এটা মানে কম বেশি সাধারণ বোধবুদ্ধি যাদের আছে প্রত্যেকেই আমরা বুঝছি যে একটা যখন প্যানেল হয় সেখানে সবাই করাপ্টেড হতে পারে না, এবং এখানে যে দুর্নীতি হয়েছে সেটা একটা প্রমাণিত একটা অবশ্যই। এবং এই যে আমাদের সম্মান নিয়ে একটা চিনিমিনি খেলা চলছে, যেখানে আমি কিভাবে মানুষের কাছে প্রমাণ দেব আমি যোগ্য কি অযোগ্য? এবং আমাদের 19-এর যদি জানেন যে 19-এর ওএমআর প্রকাশিত হয়েছিল, সেই ওএমআর আমার কাছে আছে এবং আমার কাছে অ্যান্সার কিও আছে। সেটা আমি কতজনের কাছে ধরে ধরে বলতে পারি যে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য? এবং এটাই আমাদের করতে হচ্ছে, কারণ একটা সময় আমার পরিচয় ছিল চাকরিজীবী। আপাতত হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায় আমার এখন একটাই পরিচয়, আমি চাকরিহারা। এবং যে চাকরিটা আমি আমার একদম শেষ বয়স পর্যন্ত 60 বছর বয়স পর্যন্ত করতাম, সেটা আমার একটা ডেপুটেশন ভ্যাকেন্সির মতো। আমি আমার স্যালারি পাবো, অথচ আমি কাজ করব 9 মাস, তারপর সেখানে আমার কোনো দাবি দেওয়া থাকবে না, আমাকে সেখান থেকে চলে আসতে হবে। এর থেকে বড় অসম্মানজনক আর কি হতে পারে? যেটা আমার নিজের যোগ্যতায় পাওয়া ছিল, সেটা নাকি আমাকে কেউ দয়া করে কয়েক মাস কাজ করতে দিচ্ছে কি আমাদের ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয়। আমরা কেউ চাই না শিক্ষক শিক্ষিকা হয়ে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষতি হোক, আমাদের পেশাটাই হচ্ছে তাই। আমরা ভালোবেসে পড়াই তাদেরকে, যতটা পারি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের কষ্টটাও সেখানে। আজকে আমার এখানে বসে থাকার কথা নয়, আজকে আমার স্কুলে হয়তো আমার বাংলা ক্লাসটা নেওয়ার কথা ছিল। তাহলে এই যে যন্ত্রণাটা, এর দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে। এবং কি করে আমরা প্রত্যেকে নিজের সম্মানে নিজের নিজের জায়গায় সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, কোনো রকম প্যানেল, কোনো রকম কাউন্সিলিং আদারওয়াইজ আলাদা করা যাবে না, এবং সমস্ত শিক্ষাকর্মীরাও যারা যোগ্য আছে কিভাবে স্কুলে পৌঁছাবো তাই দায় প্রশাসনকে অবশ্যই নিতে হবে। প্রথম দিন থেকে, অর্থাৎ বলতে পারি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনাদেরকে ডেকে নিয়ে এসে একটা বৈঠক হয়েছিল, সেখান থেকে যে বার্তা নিয়ে আপনারা শুনে বেরিয়েছিলেন, তারপরে আজ দেখুন ভরসা কি হলো? প্রথম কথা নেতাজি ইন্ডোরে যেটা যাওয়া, কারণ হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী রেখেছেন এবং তিনি আমাদের রাজ্য প্রশাসনের একদম সর্বোচ্চ। তো তিনি কিছু তো বলতে চাইছেন, সেখানে আমরা শুনতে গিয়েছিলাম তার বক্তব্যটা কি, এবং সেখানে তার বক্তব্য যে সবকিছু আমরা সদর্থক পেয়েছি এমন নয়। উনি যখন লাস্ট লাইন বলেছিলেন যে যোগ্যদের দেখবো তারপর আমি অযোগ্যদের কথা ভাববো, প্রথম প্রশ্ন সেখানে তিনি কেন অযোগ্যদের কথা ভাববেন? কারণ অযোগ্যদের জন্য একটা প্যানেলে অযোগ্য শব্দটা যুক্ত হওয়ার কথাই ছিল না, সেখানে দুর্নীতির কারণে অযোগ্য আর যোগ্য আমরা একসাথে হয়ে গেছি। এবং সেই তাহলে তিনি কেন বলছেন এখন অযোগ্যদের কথা ভাববেন? কেন টেন্টেডদের বাঁচানোর এত চেষ্টা? কেন আমাদের মধ্যে এত বিভেদ করার চেষ্টা? আমরা চাইছি অবশ্যই টেন্টেডদেরকে বার করে, এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ একান্ত বাধ্যতামূলক, কারণ উনি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা, উনি চাইলে অনেক কিছু করতে পারেন। তিনি অবশ্যই চাইবেন এবং আমিও চাইবো যে তিনি তার রাজ্যের সুনাম বজায় রাখার জন্য এতগুলো ছেলে মেয়েকে প্রতি তিনি অমানবিক হতে পারেন না, অবশ্যই তিনি কিছু করবেন। যা অবস্থা, তাতে কি মুখ্যমন্ত্রীর উপর কতটুকু ভরসা আছে? দেখুন প্রতিশ্রুতিতে ভরসা আমরা করি না, একদম করি না। তার জন্য আজকে আমরা রাস্তার আন্দোলনে। এবং আমরা জানতে পারছি যে প্রশাসন আমাদেরকে কোনো রকম ভাবে সহযোগিতা করছে না, আমাদেরকে বায়ো টয়লেট ইউজ করতে দেওয়া হচ্ছে না। এইমাত্র শুনতে পেলাম যে শিক্ষাকর্মীরা যেখানে অনশন করছে সেখানে নাকি ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে। তাহলে কোনোভাবে আমাদের সাহায্য করা হচ্ছে না। এবং কাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে দেখা করতে পারলেন না। প্রথম থেকে রটনা হলো, প্রথম ফার্স্ট কাউন্সিলিং থেকে 3rd কাউন্সিলিং পর্যন্ত রাখা হবে, বাকিদেরকে বাতিল করে দেওয়া হবে। কিন্তু তারপর রাত্রে ব্রাত্য বসু বললেন কি এরকম কোনো কথা দেওয়া হয়নি। আমাদের বলা হয়েছিল 21 এপ্রিলের মধ্যে সমস্ত যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হবে। কিছুদিন আগে উনি 11 এপ্রিল বৈঠক করেছিলেন। তারপর এখন বলছেন যে না, তিনি সুপ্রিম কোর্টের রায় অনুসারে দিতে পারেন না। সুপ্রিম কোর্ট তো 1000 বার অনেক কথা বলেছেন। সুপ্রিম কোর্ট বলা হয়েছে যোগ্য অযোগ্য লিস্টে, তাহলে উনি কেন বলছেন এখন পারবো না? হাইকোর্ট থেকে যদি যে কটা রায় বেরিয়েছিল ওনারা যদি শুনতেন, আজকে আমরা হাইকোর্ট থেকে ফিরতাম, আমাদের নামে কোনো অভিযোগ ছিল না। ওনারা সদর্থক ভূমিকা নেননি বলে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে আমরা চাকরিজীবী থেকে চাকরি হারা হয়ে গেছি। ভরসা কাউকে করি না। তাহলে এই যে বৈঠক একের পর এক, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এসএসসি ভবন বা বাস্তবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, সব বৈঠক কি বিফল? তাহলে
সবটা কি আপাতত কিছু আশার আলো দেখতে পাচ্ছি না, কারণ আজ যদি এখানে আমরা পড়ে যদি সেই ভূমিকায় নিতেন তাহলে সেই অনুযায়ী ওনারা কাজ করতেন। ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন একটা অনুসারেও আমার ব্যক্তিগত মত কোনো অনুসারে ওনারা কাজ করছে না। যদি করতেন তাহলে এইভাবে আমাদেরকে বিভেদ করার চেষ্টা হতো না, এইভাবে আমাদের প্যানেলটা ক্যান্সেল হতো না। এইভাবে এখনো বলছেন যে যোগ্য অযোগ্য লিস্ট ওনারা আলাদা করবেন না যতক্ষণ না রিভিউ পিটিশন হচ্ছে। তাহলে কি করে ভরসা করবো, কাকে ভরসা করবো? যতক্ষণ না আমি আমার যেখান থেকে কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে ফিরতে পারি ততক্ষণ আমি কাউকে ভরসা করতে পারছি না। এই যে একজন শিক্ষক পাড়াতে আপনি যখন যাচ্ছেন আপনার দিকে আঙুল তুলছে সবাই, অবশ্যই দেখুন আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে, আমার পাড়া প্রতিবেশী, তারা আমার রেজাল্ট জানে এবং আমার স্কুলের যারা আমার শিক্ষকরা অবশ্যই তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তো তারা জানে আমার যোগ্যতা কতটা। কারণ এর আগে একবার সিবিআই লিস্ট অনুযায়ী যারা টেন্টেড ছিল তাদেরকে 4 মাসের জন্য স্কুল থেকে বার করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। সেখানে আমার নামে কোনো অভিযোগ ছিল না, সেটা জানি। কিন্তু আমি কতজনকে আজকে যখন আমি কোনো একটা পোস্ট করছি বা সোশ্যাল মিডিয়ায় কিছু করছি, তো সেখানে একটা কমেন্ট আসছে যে এরা সবাই ঘুষখোর চাকরিজীবী। তো আমি কেন বদনামটা নেব? যে ঘুষ খেয়েছে বদনামটা তার, যে অযোগ্যদের ঢুকিয়েছে বদনামটা তার। লজ্জাটা আমার নয়, লজ্জাটা সেই প্রশাসনের, লজ্জাটা সেই পর্ষদের, লজ্জাটা সেই কমিশনের। তাদের দায়ভার আজকে আমাকে বইতে হচ্ছে, তাদের দায়ভার আজকে আমার পরিবারকে বইতে হচ্ছে। আমি কতজনকে চিৎকার করে করে বলতে পারি যে না আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। আমি কি ওএমআর লিস্টটা হাতে করে, ওএমআর যেটা আমি পেয়েছি সেটাকে হাতে করে করে সর্বত্র ঘুরে বেড়াবো? তাহলে এর দায়ভারটা তাদেরকে নিতে হবে এবং অবশ্যই আমাদের সম্মানটাকে ফিরে দিতে হবে এবং সেটা ওনারা যোগ্য লিস্ট প্রকাশ করেই করতে পারেন। যতক্ষণ না যোগ্য লিস্ট প্রকাশ হচ্ছে ততক্ষণ আমি সবাইকে বলতে পারছি না না আমার নামটা যোগ্য লিস্টে আছে, আমার নামটা কোনো অযোগ্য লিস্টে নেই। পাশাপাশি যখন আলোচনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তারা যখন ডিসিশন নিচ্ছেন যে না বা এনাদের আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত বলেছি মাইনাটা পাবে, শুধু কি মাইনাই না? কখনোই না, মাইনে একদমই না। কারণ আমরা প্রত্যেকে একটা সম্মান নিয়ে বাঁচি, আত্মসম্মান এবং পারিপার্শ্বিক সম্মানটা আমাদের ভীষণ দামি। আজকে যদি আমি আমার স্কুলে পড়াতে যাই, আজকে আমার স্টুডেন্টরা যদি আমার দিকে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবো না, হয়তো মনে হতে পারে তারাও কোনো প্রশ্ন করতে পারে, তাদের মনেও কোনো প্রশ্ন জাগতে পারে। আজকে কোনো গার্জেন আমার দিকে একটা আঙুল তুলতে পারে, তাহলে এই জায়গাটা আমার কাম্য ছিল না। উনি স্যালারি আমাকে দয়া করে দিচ্ছেন না, আমি সেটা যোগ্যতার পরীক্ষায় পাশ করে আমার 2048 সাল পর্যন্ত আমার স্যালারিটা পাওয়ার কথা ছিল। এটাও যেটুকু করেছেন উনি কিসের দয়া দেখাচ্ছেন যে উনি দয়া করে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে চাকরিতে বহাল রেখেছেন? উনি রাখেননি, ওই চাকরিটা আমার ছিল, বরঞ্চ ওনার জন্য আমি চাকরিটা খুইয়ে বসে আছি এবং সম্মান তো আমাদেরকে শেষ করিয়ে দিয়েছেন। আমার বাবা মা, আমি একজন সিঙ্গেল মাদার, আমার ছেলে আছে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে এবং সে আমার স্কুলেই পড়ে। এবং এটাও বলে রাখি সরকারি টিচারদের নাকি খুব দুর্নীতি, মানে দুর্নাম যে তারা নাকি নিজের ছেলে মেয়েদের নিজের স্কুলে পড়ায় না। আমার ছেলে আমার নিজের স্কুলে পড়ে এবং তারা যদি চায় তারা হয়তো, আমি যারা বলছে তারা হয়তো সরকারি স্কুল সম্পর্কে সেভাবে খোঁজ খবর রাখে না। যদি খোঁজ রাখেন 2016 প্যানেলে দেখবেন প্রত্যেকটা টিচার কতটা অ্যাক্টিভ এবং কতটা দায়বদ্ধতা নিয়ে তারা ক্লাসে পড়াশোনা করায়, কারণ তাদের প্রত্যেকের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা বোঝে যে শিক্ষার জিনিসটা কি, শিক্ষার মূল্যটা কি। এই মুহূর্তে এই যে অবস্থা, এখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন বা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কি জানাবেন? দেখুন উনি নিজেকে মানবিক বলেন, শিক্ষামন্ত্রী নিজেও, মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক বলেন, উনি মানব দরদি এবং শিক্ষামন্ত্রী বারবার বলেন যে আমাদের মানবিক দিদি, মানবিক দিদি। তো যদি ওনারা মানবিকই হন তাহলে আজকে আমরা কেন রাস্তায় পড়ে, কেন আমাদের সঙ্গে এত অন্যায় করেছে? উনি যদি মানবিক হন তাহলে আজকে আমাদের সঙ্গে কেন প্রশাসন এতটা অন্যায় করছে, কেন আমাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, কেন টিচারদের উপর লাথি মারা হচ্ছে? যদি মানবিক উনি হন তাহলে উনি অবশ্যই কিভাবে আমাদেরকে ফিরিয়ে আনবেন, কারণ দুর্নীতি তার আমলে হয়েছে, তিনি কোনোভাবেই দায় অস্বীকার করতে পারেন না। তিনি আমাদের যথাযোগ্য সম্মানে যতক্ষণ না আমাদের জায়গায় কর্মক্ষেত্রে পৌঁছাতে পারছে ততক্ষণ উনাকে মানব দরদি বলতে পারছেন।